ইতিমধ্যে মাধবী আর বাসন্তী প্রীতির পা ধুইয়ে একটা কাপড় দিয়ে ওর পায়ের গোড়ালির আশপাশটা পেঁচিয়ে দিয়েছে। প্রথম লোকটা বলল, আপনারা ভালোই ভালোই বাড়ি ফিরে যান, আর এখানে থাকবেন না। কোন হোটেলে আছেন আপনারা? সঞ্জয় বলল, পলাশডিহিতে যে হোটেলটা আছে ওই সুবর্ণরেখার ধারে ওইখানে। দ্বিতীয় লোকটা আঁতকে উঠে বলল, আপনারা কি সত্যি পাগল? আরে আর কোনো জায়গা পেলেন না, শেষ পর্যন্ত মরার হোটেলে উঠলেন? অখিল অবাক হয়ে জিজ্ঞেস করল, মরার হোটেল মানে? দ্বিতীয় লোকটা বলল, আরে রাত হলেই হোটেলে মরা মানুষ ফেরে। বেশ কয়েক বছর আগে ওখানে একটা শ্মশান ছিল, শ্মশানটা ঠিক পাশেই ওই হোটেলটা বানানো হয়েছে। হোটেলের মালিক বেশ প্রভাবশালী, তাই আর কেউ কিছু বলেনি। কিন্তু মানুষে কিছু না বললেও শ্মশানের বাসিন্দারা তো ছেড়ে কথা বলবেনি। এক সময় ওই হোটেলে যারা থাকার জন্য যেত, প্রায় রাতের বেলা দেখতে পেত হোটেলের আশপাশে কিছু ছায়া ঘুরে বেড়াচ্ছে, কিংবা জঙ্গলের পাশে কেউ খুন হচ্ছে। হোটেলের উঠোনে অনেক অচেনা মানুষ হেঁটে বেড়াচ্ছে, গল্প করছে। বড় পর্দায় আমরা যেমন সিনেমা দেখি তেমন। ওরা কিন্তু আসলে কেউই মানুষ নয়। আস্তে আস্তে অবশ্য ব্যাপারটা কমে আসে, তারপর আর তেমন শোনা যায়নি যে অমনটা কেউ দেখেছে। প্রত্যয় জিজ্ঞেস করল, এই হোটেলের মালিককে আপনারা চেনেন? প্রশ্নটা শুনে লোক দুটির মুখে একটা হিংসা এবং ঘৃণার ছায়া এক মুহূর্তের জন্য ভেসে উঠে আবার মিলিয়ে গেল, কিন্তু সেটা সঞ্জয়দের চোখ এড়ালো না। প্রথম লোকটি বলল, চিনি, স্টেশন রোডে আমার বাড়ির পাশেই তোর বাড়ি। প্রতাপ, প্রতাপ ওর নাম। বড় বাজে লোক, আমাদের সবার লাইফ পুরো হেল করে দিয়েছে। কি রকম জিজ্ঞেস করল প্রত্যয়। প্রথম লোকটি বলল, বছর 10 আগেও প্রতাপের এমন কিছু প্রভাব প্রতিপত্তি ছিল না। পলাশডিহির ওই হোটেল আর ছোটখাটো কিছু ব্যবসা, ব্যাস এইটুকুই। হঠাৎ করে কিভাবে যেন রাতারাতি লোকটার বুড়ো আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল। আমরা আজও সেটা ধরতে পারিনি। প্রতাপ বড় রহস্যময় চরিত্র। বছর 4 আগে ওর প্রথম স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। পুলিশি তদন্তে তেমন কিছু ধরা পড়েনি, কিন্তু আমরা জানি ওর বউকেও নিজেই খুন করেছিল। বউটা খুব ভালো ছিল। যেদিন জানতে পারলো প্রতাপের অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক আছে, সেই থেকে ওদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। তারপর একদিন রাত্রেবেলা প্রথমে ওদের বাড়ি থেকে কান্না শব্দ আসে, আর সেই থেকে রোজ রাতে প্রতাপের বউকে মারত। সকালবেলা যখন বউটা কলতলায় জল নিতে আসতো আমরা দেখতে পেতাম। তারপর একদিন রাত্রেবেলা বড় বেশি কান্নাকাটির পর প্রতাপ হঠাৎ নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর মিনিট 10 পরে দেখা যায় যে ওদের শোয়ার ঘরে আগুন লেগেছে। আমরা গিয়ে আগুন নেভাতে নেভাতে তখনকে সব শেষ। আরও কিছুক্ষণ কথা বলে লোক দুটো চলে গেল, আর ওরাও ধীরে ধীরে চিত্রকূট পাহাড়ের চূড়োয় উঠতে শুরু করল। ইতিমধ্যে বিকেল ঘোর হয়ে এসেছে। সারা আকাশে ম্যাকরেল মেঘ ছেয়ে আছে। এই মেঘে বৃষ্টি না হলেও আবহাওয়া বদলে যায়। অখিল আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে একটা ইংরেজি ছড়া ওড়াল, ম্যাকরেল স্কাই, নেভার লং ওয়েট, নেভার লং ট্রাই। প্রত্যয় বলল, রাতে বৃষ্টি হতে পারে। আজ রাতে আমরা কেউই বাইরে বেরোবো না। লোক দুটোর কথা শুনে যা মনে হলো, প্রতাপ লোকটাকে ঘাঁটানো খুব একটা সহজ কাজ হবে না। সঞ্জয় হাসল, এই তো কাল রাতে বললি যে আমরা এখানে কি ঘটছে তা না জেনে যাবই না। প্রত্যয় বলল, হ্যাঁ সে জানবো, কিন্তু আজকে রাতে নয়। শত্রুকে বোকা ভাবা নির্বোধের লক্ষণ। কাল সারা রাত আমরা বাইরে ছিলাম, সকালে ফিরে ঘুমিয়েছি। এসব প্রতাপ কিন্তু টের পেয়েছে। এখন যদি আজকে রাতেও আমরা বাইরে বেরোই, তাহলে বলা যায় না। লোকটা যেমন নৃশংস, ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এখানে ঘোরার পাশাপাশি খোঁড়ার কাজও করছি। তাই আজকে ফিরে খেয়ে দিয়ে আড্ডা দিয়ে নিজেদের মতো শুয়ে পড়ব। চিত্রকূট পাহাড় ঘুরে রঙ্কিনী দেবীর মন্দিরের দিকে পা বাড়ালো। যে রাস্তা টিলার সামনে দিয়ে স্টেশনের দিকে গিয়েছে, ওই রাস্তা ধরে বেশ কিছুটা এগিয়ে রঙ্কিনী দেবীর মন্দির। মন্দিরটি নিয়ে অজস্র জনশ্রুতি আছে স্থানীয় লোকেদের মধ্যে।
একটা গল্প তো প্রথম দিন স্টেশনের চায়ের দোকানদার ওদেরকে বলেছিল। সে যখন শুনলো যে সঞ্জয়রা এখানে ঘুরতে এসেছে, সে বলল, রঙ্কিনী দেবীর মন্দিরে পুজো দিয়ে যায়েন। হ্যাঁ, আমাদের মা কিন্তু খুব জাগ্রত, কাউরে ফেরান না। আপনি জানেন তো, এক সময় ওইখানে নরবলি হতো। কাদের বলি দেওয়া হতো জিজ্ঞেস করলো প্রত্যয়। লোকটা বলল, বলি দেওয়ার জন্য লোক ধরে আনা হতো আশপাশের গ্রাম থেকে। কত বছর আগে বলি দেওয়া হতো? তা তো জানি না, বাপ দাদার মুখে শুনেছি। তা ধরুন প্রায় 300-400 বছর আগে হবে। এই মন্দিরও তো কম পুরনো নয়। পাথরের উপরে মায়ের মুখ বানানো, কোনো আলাদা মূর্তি মন্দিরে নেই। বছর 20 আগে রাতের বেলা মন্দিরের আশপাশের রাস্তা দিয়ে কেউ হাঁটতে পারতো না। হ্যাঁ, এখানেই একটা পাহাড় আছে, চিত্রকূট পাহাড়। ওই পাহাড় আর মন্দিরের রাস্তায় এমন অনেক লোককে ঘুরতে দেখা যেত, তারা কেউই আসলে মানুষ ছিল না। হ্যাঁ, ভুলোর গল্প শুনেছেন তো? ওরা ছিল ভুলোর মতো। ওদেরকে নিশিও বলা চলে। আপনারা নিশি চিনেন তো? প্রত্যয় ঘাড় নাড়ল। হ্যাঁ, ওই তারাশঙ্করের কল্যাণে নিশি ভুলো আমরা সবই জানি। লোকটাও ঘাড় নাড়ল। হ্যাঁ, ওই লোকগুলো ছিল নিশি। ওরা মানুষকে ভুলিয়ে ভুলিয়ে চিত্রকূট পাহাড়ে চূড়ে নিয়ে যেত, তারপর ঠেলে ফেলে দিত নিচে। চিত্রকূট পাহাড়ের সামনে দেখবেন এই পথের পাশে একটা করে পাথর রাখা আছে, চৌকোনা পাথর। ওই খেয়াল করলে দেখতে পাবেন ওই পাথরে প্রচুর লাল লাল ছোপ রয়েছে। কোথাও কোথাও আর খয়েরি হয়ে গেছে, ধূসর হয়ে গেছে। ওইগুলা সব রক্তের দাগ। উপর থেকে যাদেরকে নিচে ফেলে দিত, ওই পাথরের উপরেই এসে পড়তো। ওই পথ দিয়ে যদি যান, তাহলে সাবধানে চলাফেরা করবেন, আর রাতের অন্ধকারে ওদিক দিয়ে যাবেনই না। দক্ষিণ ভারতীয় শিল্পরীতিতে তৈরি রঙ্কিনী দেবীর মন্দির। ভিতরে কোনো মূর্তি নেই, পাথরের ওপর মা কালীর মূর্তি খোদাই করা। মন্দির দেখে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। পাশের একটা দোকান থেকে চা সিগারেট খেয়ে সঞ্জয় বলল, আজ তাহলে ফেরা যাক নাকি? অখিল বলল, কাল একটা জায়গায় যাব। তোরা কেউ যাবি না, আমি একাই যাব। প্রত্যয় জিজ্ঞেস করল, কোথায়? অখিল বলল, হরিহর এক গুরুর কাছে নিয়ে যাবে বলেছিল না সেদিন। তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে আমার ওখানে যাওয়া উচিত। কাল সেখানে যাব সকালে উঠে। তোরা ঘুরতে বেরিয়ে যাস, আমি পরে এসে ফোন করে তোদের সাথে জয়েন করব।